আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। ৪ দিনের সফরে ২৬শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আজ। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক খুনিদের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম হাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর দেওয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, এএসএম নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরিফিন রাফাত, মিজানুর রহমান, এসএম মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত ২৫ ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র ২০২২ সালের ৬ জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে ২৪ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত, মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমরা এপিলেট ডিভিশনে যাব। আমরা খুশি না, সংক্ষিপ্ত। ২০১৯ সালে ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ৪ দিনের সফরে ২৬শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানাচ্ছেন চকর মালিথা। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে আগামী ২৬শে মার্চ
অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব। 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে প্রফেসর ইউনূস ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। এবং আপনি জানেন ফোরামকে বলা হয়েছে ডেভোস অফ দ্য ইস্ট। মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এটার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। সোমবার পুলিশের সাথে বিশেষ সভা করবেন প্রধান উপদেষ্টা। এসপি পদমর্যাদা এবং তার উপরের যারা আছেন এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড, প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, এডিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সিপিডির বক্তব্যের সঙ্গে সরকার একমত নয়, কেননা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক তাদের গণতান্ত্রিক আন্দোলনে খুনিদের বিচার করতে হবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার অবশ্যই করবে। হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন রাহুল রায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নিয়ে নিয়মিতই ইফতারের আয়োজন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবার নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবার। তার একটাই কষ্ট, আম্মু দাদা ভাই আমাকে আর তোমাকে কার কাছে রেখে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গুম আর নির্যাতনের বিচার করার কথা বলেন তিনি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কঠিন সংকটে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত চায় সিপিডি। তাদের মতে, পরবর্তী নির্বাচিত সরকার যেন বেকায়দায় না পড়ে তা এই সরকারকে নিশ্চিত করতে হবে।
সংস্থাটি বলছে, জুনের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে 6 থেকে 7% নামানো কঠিন হবে। তার উপর রুগ্ন আর্থিক খাত, রাজস্ব আয়ে কমপক্ষে 1 লাখ টাকার ঘাটতি, সব মিলে একটা হজবরল অবস্থার শঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। 2025-26 অর্থবছরে বাজেটে সরকারের নীতিকৌশল কি হতে পারে তার একটা রূপরেখা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, যে কোনো উপায়ে মূল্যস্ফীতি কমাতেই হবে। তবে ব্যাংকে আমানতে নিম্ন প্রবৃদ্ধি, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া, বেসরকারি বিনিয়োগে অনাগ্রহ, ফলে কর্মসংস্থান না হওয়া, সব মিলে সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো যায়নি এখনো। রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহের নিম্ন গতি অর্থনৈতিক দুর্বলতাটাকে আরও প্রকট করে তুলেছে। বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে এবং সুদ পরিশোধের দায় আরও বেড়ে গেছে। যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে, সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয়, তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। এবং আরও বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আসছে বাজেটে কম আয়ের মানুষের কষ্টের কথা ভেবে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার পরামর্শ সিপিডির। জুলাই বিপ্লবে হতাহতদের শিক্ষা এবং স্বাস্থ্যের সুরক্ষা দিতে বিশেষ বরাদ্দের কথাও বলেছে তারা। 2024-এর জুলাই আন্দোলনের সময় আমরা জানি যে তথ্য হিসাবে দেখে আমরা জানি যে 1400 নিহত হয়েছেন এবং 14,025 জন আহত হয়েছেন। এটা OHCHR 2025-এর তথ্য। এদেরকে, এই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। সিপিডি মনে করে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা থাকতে হবে আগামী বাজেটে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৈশ ক্লাবটিতে কনসার্ট চলছিল। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফুটেজে দেখা যায় একটি ব্যান্ড দল মঞ্চে গান পরিবেশনের সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ সময় ক্লাবটি দর্শকে পরিপূর্ণ ছিল। তারা ঘটনাস্থল ত্যাগ না করে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা দেখছিলেন। এদিকে যারা নিহত হয়েছেন তাদের বয়স 14 থেকে 24 বছরের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী রিস্তিজান মিকোস্কি এই ঘটনাকে দেশের জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখের দিন বলে অভিহিত করেছেন। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার 1300-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরও 2টি সংবাদ মাধ্যম বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ বলেছেন, তার প্রতিষ্ঠানের প্রায় 1300 সাংবাদিক, প্রযোজক এবং সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে, যার ফলে প্রায় 50টি ভাষায় পরিচালিত এই মিডিয়া সম্প্রচারক প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে। গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। ওই আদেশে USAGM এবং আরও 6টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রমের পরিধি আইন অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ইউনিট। CTTC সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে গোপনে সংগঠিত করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। এবারও ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে এসেছে নানান বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যের কারণেই টাঙ্গাইল শাড়ি টিকে রয়েছে বছরের পর বছর। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাই করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের তাঁতকুলিতে রাত দিন খটখট শব্দে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি তাঁতকুলিতে এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ভেজিটেবল ডাইংয়ের নতুন ডিজাইনের শাড়ি, কচ্ছে, হাতফুল, টাঙ্গাইল জামদানি শাড়ি সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে। সকাল 7টা থেকে কাজ শুরু করি,
দেখা সারাদিন কাজ করি, তারপরের দিন একটু দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পুরা পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, সবই হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। অনেক নতুনত্ব, অনেক নতুন শাড়ি এবং থ্রি পিস, বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। ফ্যামিলির জন্য, সবার জন্য নেওয়ার চেষ্টা করব। টোটাল ফ্যামিলির জন্য কাপড় চয়েস করার জন্য এখানে আসছি এবং ভালো কিছু এখানে থাকে, প্রতি বছরই আসি। সুন্দর সুন্দর নতুনত্ব শাড়ি পাওয়া যায়, এবারও আসলাম, কিনলাম, আরো কিনবো, ভালো লাগছে শাড়িগুলো দেখতে। ঋতু ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব শাড়ি। এবছর ঈদকে কেন্দ্র করে আমরা অনেক কিছু নতুনত্ব এনেছি এবং সেটা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে। এরকম একটা শাড়ি আমরা নতুন দিয়েছি এবার ঈদের বাজারে এবং সেটা ব্যাপক চাহিদা, মানুষ নিচ্ছে খুব। আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে, বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করে আমাদের দেশের নারীরা ঈদের আনন্দ উপভোগ করুক। সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাথরাইল থেকে মুস্তিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। রংপুরে আলুর ফলন ভালো হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণ নিয়েও সংকট প্রকট আকার ধারণ করেছে। এহসানুল হক সম্রাট ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা লাভলি। রংপুরের কৃষকের মাঠে চলছে আলু উত্তোলনের ব্যস্ততা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন হয়েছে, তবে বীজ, সার, কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ায় আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। এবার আবহাওয়া ভালো বিধায় আজকে আমরা আলু ভালো ফলন ফলাতে পারছি। বীজ এবং অন্যান্য জিনিস সবকিছুর দাম বেশি ছিল, তো বিধায় খরচ অনেক বেশি। একদিন টাইমে আলুর বাজার আসলো 26 টাকা 25 টাকা, এবার 14-15। কলেস্টারে আবার ফির ভাড়া বৃদ্ধি করে দিছে। দেশ থেকে বিদেশে কোনো রপ্তানির ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা কিছু সম্ভব, দাম ওঠা সম্ভব। ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাড়িতে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। বাসায় স্টোর করে রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা কিছু মডেল ঘর করে দিয়েছি। যদি এটি ব্যাপকভাবে প্রচার পায় এবং কৃষক প্রত্যেকেই ঘরে একটি বা দুটি করে তাহলে তাদের এই সমস্যাটাও সমাধান হবে। যদি গ্যাপ পদ্ধতিতে আলু উৎপাদন করতে পারি তাহলে আমরা নিরাপদ সবজি, যেটা আর কি নিরাপদ সবজি নিশ্চিত করতে পারবো এবং বিদেশে রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হবে। এবছর রংপুর জেলায় 66,280 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এ পর্যন্ত শতকরা 70% আলু ঘরে তুলেছে কৃষক। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্যতা সংকটে বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। এতে লোকসানে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা, সেই সাথে জীবিকা সংকটে বন্দরের শ্রমিকরাও। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে নাব্যতা সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাঘাবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রাবিন তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসি রিপোর্ট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যবাহী জাহাজ ভিড়ে বন্দরটিতে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম আসলেই নৌবন্দরে দেখা দেয় চরম নাব্যতা সংকট। বড় জাহাজ চলাচলে নদীতে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে বন্দর চ্যানেলে পানি আছে মাত্র 5 থেকে 7 ফুট। বাধ্য হয়ে ছোট ছোট লাইটারেজ জাহাজ ও কার্গোতে করে বন্দরে পণ্য আনতে হচ্ছে। নাব্যতা যখন যেখানে কম আসবে তার অন্তত 1 সপ্তাহ 15 দিন আগে তাদের পানি নির্ধারণ করে, কিন্তু সেই ধরনের ব্যবস্থা এরা নেয় না। এরা শুধু ওই পাইলট ভিডিও শুয়েই থাকে, বসেই থাকে, জাহাজ ঠেকলে কাজে পানি নাই। এই ঘাটটা অনেক অবহেলিত। এই ডিজার আসে 1 বছর ছিল, এই ডিজার আসে কিন্তু কাজ করে না, চলে যায়। বন্দরে জাহাজ না আসায় বিপাকে শ্রমিকরাও। জাহাজ আসতে পার না,
থেকে যায়, লেবার বসে থাকে, আমরাও বসে থাকি। আমরা লেবার রাইসা দিন 200 টাকাও কাজ করতে পারি না। সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে নদীটা সুন্দর করে করে দিক, যাতে জাহাজ আসতে পারে। তবে নাব্যতা সংকট দূর করা সহ বাঘাবাড়ী বন্দরকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি সংশ্লিষ্টদের। এখান থেকেই পুরো নর্থ বেঙ্গলের সার জ্বালানির সংকট দূর হয়। আমরা অনুরোধ করব যে অতি দ্রুত এই বন্দরটাকে 1 নম্বরে রূপান্তরিত করার জন্য। উত্তরবঙ্গের 16 জেলায় সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আজ। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক খুনিদের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।